শুভ সন্ধ্যা দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। বর্তমান সময়ে দাঁড়িয়ে তথ্য এবং অপতথ্যের যে আঁকড়া আমরা দেখতে পাই, সে জায়গায় কোনটা সত্য এবং কোনটা মিথ্যা ওইটা যাচাই করা আমাদের জন্য অনেকটা সময় কঠিন হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ের তরুণরা কিংবা আমি যদি আমাদের হালের জেনজিদের কথা বলি, তারা কিন্তু কোনো না কোনোভাবে কোনটা সঠিক কোনটা ভুল সেটা বের করেই ফেলে। আজ 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। তবে এ জায়গায় একটা টুইস্ট রয়েছে এবং সেই টুইস্ট নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমরা আজ কথা বলবো। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব আরিফিন, শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পরিচয়ের বাইরেও তার আরও একটা পরিচয় রয়েছে। একই সাথে তিনি মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের একজন গর্বিত বিজয়ী। মাহবুব আরিফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু হ্যাভ ইউ হিয়ার। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ সাবির ভাই। একুশে টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো। আজ আমরা জানি, আমি দুটো বিষয় নিয়ে শুরুতেই কথা বলতে যাচ্ছি। এক হচ্ছে আমাদের তথ্যমন্ত্রী, উনি আজ বলেছেন যে ফ্যাক্ট চেক করে নিউজ প্রচার করতে, যেটা আসলে অনেক টেলিভিশন চ্যানেল ইতিমধ্যে করে এবং স্পেশালি একুশে টেলিভিশন কিন্তু সেটা সব সময় করে। আপনারা যদি দেখেন, আমরা হালের যে কোনো জিনিস নিয়ে ইনস্ট্যান্ট ক্রেজ ক্রিয়েট করি না, কিন্তু অনেক সময় আমরা দেখি অনেক টেলিভিশন চ্যানেল বা অনেক অনলাইন পোর্টাল আছে যারা আসলে ভুলবশতই করে থাকে ডেফিনেটলি। সো সেই ভুলবশত অনেক সময় অনেক তথ্য দিয়ে থাকে, যে তথ্যগুলোর জন্য পরে তারা ক্ষমাও চেয়ে থাকে। তো এই যে আজ আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস এবং এইটা নিয়ে যে কথা হচ্ছে, এইটা নিয়ে বেশ কয়েকটা অনলাইন পোর্টালও নিউজ করেছে। এই বিষয়টা আসলে লেজিটিমেসি বা আমি যে টুইস্টের কথা বললাম সেইটা কতখানি, সেই জিনিসটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাচ্ছি। ধন্যবাদ সাব্বির ভাই। আজকে দিবসের যেই প্রতিপাদ্য ছিল, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস নয় আজকে। এটা মূলত একটি অনুবাদগত ভুল। আজকের দিবসটির মূল ইংরেজি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন মাইন অ্যাকশন। আমাদের মানে কনভারসেশনটা আসলে ওই জায়গায় ছিল। আমাদের যখন আজকের শোয়ের প্রতিপাদ্য নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের প্রডিউসার ভাইয়ের সাথে, তখন আসলে ব্যাপারটা কথা হচ্ছিল। আমরা বেশ কয়েকটা পোর্টালে দেখলাম এই জায়গায় আসলে আপনার লেখা আছে আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস, এবং বেশ কয়েকটা অনলাইন পোর্টাল আসলে এই নিউজটা করেছে, যেটা ফ্যাক্ট চেকের জায়গা থেকে ভুল করে ফেলেছে বা অনুবাদগত ভুল করেছে। ভুলটা মূলত অনুবাদগতই। এই মাইন শব্দ দ্বারা এখানে স্থল মাইন বা ল্যান্ড মাইন বোঝানো হয়েছে, মাইন দ্বারা খনি বা মাইনিং বোঝানো হয়নি। সো এই ভুলটুকু অনেক অনলাইন পোর্টালও আছে যেটা নিউজ করেছেন খনি সচেতনতা দিবস হিসেবে। আসলে খনি সচেতনতা দিবস নামে কোনো দিবস নেই। দিবসটা হচ্ছে আন্তর্জাতিক স্থলমাইন সচেতনতা দিবস, যেটা মূলত 1997 সালের অটোয়া কনভেনশনের উপর ভিত্তি করে এটা স্থলমাইন নিষিদ্ধ করা হয়েছিল। সেই কনভেনশনে বাংলাদেশ যে কনভেনশনের 171 দেশের মধ্যে একটা সিগনেটরি, যেটা 1998 সালে বাংলাদেশ সাইন করেছে এবং 2001 থেকে এটা এনফোর্স হয়েছে। আমরা উই সি দেয়ার আর সো মেনি থিং লাইক দিস, যে জায়গায় আমরা এক একটা চুক্তিপত্র সিগনেচার কিন্তু আসলে কি এটা থেমে যায়? আমি যদি একদম শুরুতেই টার্ন ওভার করে এই বিষয়টা আপনার সম্পর্কে জানতে চাই, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ব্যাপারে। রাইট, আমরা যখন ল্যান্ডমাইন শব্দটা বলি, আমাদের কাছে, আমরা যারা ঢাকায় থাকি বা সিটি সেন্টারে থাকি, আমাদের কাছে মনে হতে পারে যে ল্যান্ডমাইনের সাথে তো আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা রেলেভেন্সি খুঁজে পাই না। এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে, দর্শকরা জানেন কিনা, গত মাসেই আমাদের চুয়াডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনী 60টা স্থলমাইন নিষ্ক্রিয় করেছে, যেটা 1971 সালের পুঁতে রাখা স্থলমাইন। চিন্তা করে দেখুন, স্বাধীনতার এত বছর পরেও এখনো পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী স্থলমাইন পাওয়া যাচ্ছে, যেটা অপসারণ করা হচ্ছে। এটা একটা ইস্যু, যেটা দেশের অন্যান্য জায়গায় পাওয়া যায়। আরেকটা ইস্যু হচ্ছে যে বাংলাদেশ মায়ানমার সীমান্তের ব্যাপারটা। মায়ানমার সেনাবাহিনী 2017 সাল থেকেই যখন প্রথম রোহিঙ্গা ইনফ্লাক্সটা শুরু হয়, তারপর থেকেই মায়ানমার সেনাবাহিনী সীমান্তে মাইন পুঁতে রাখা শুরু করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল যে এই রোহিঙ্গাগুলা এদিকে চলে আসছে, ওনারা যাতে ফেরত যেতে না পারে। বর্তমানে 21 সালে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যারা আছে, যারা মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, সশস্ত্র যুদ্ধে, তার মধ্যে বিশেষ করে আরাকান আর্মি। আমরা যদি বাংলাদেশের ম্যাপের দিকে তাকাই, আমি ভূগোলের ছাত্র, সো আই হ্যাভ টু টক অ্যাবাউট ম্যাপস। সো বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে যে মায়ানমারের সাথে 271 কিলোমিটার বর্ডার আছে, এই বর্ডারের বেশিরভাগ অংশটাই এএ বা আরাকান আর্মি দখল করে আছে। সেনাবাহিনীর এখন আর এখানে ডিরেক্ট কন্ট্রোল নেই। এই অংশটাই এখন আরাকান আর্মি পর্যন্ত মাইন পুঁতে রাখছে। হ্যাঁ, এবং মজার ব্যাপার তারা শুধু মাইনই পুঁততেছে না, এরা
মাইনের মধ্যে দিয়ে লোকজন যাতে সেফ প্যাসেজে বাংলাদেশে নিয়ে আসতে পারে এজন্য এরা একটা ব্যবসা পদ্ধতি চালু করেছে, যেখানে হচ্ছে 20,000 কিয়াট অথবা অ্যারাউন্ড এই $10 হয়। এর বিনিময় হচ্ছে মিয়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আনা হচ্ছে সেফ প্যাসেজের মাধ্যমে। এটা অ্যাকচুয়ালি একটা ব্যবসা। আমরা প্রায় সময় আসলে শুনি এরকম কথা উঠে যে রোহিঙ্গা যারা আছেন তারা হচ্ছে আসলে দেশে ফিরতে পারবে, দেশে ফিরে ঈদ করতে পারবে এবং অনেক কিছুই আছে, কিন্তু এটা যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। বর্তমান নবনির্বাচিত যে সরকার, আমি নিশ্চয়ই আশা করি এটা নিয়ে কাজ করছেন, কিন্তু আলটিমেটলি যে জিনিসটা দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের নিয়ে আসলে কাজ হচ্ছে না। এবং এই মিয়ানমারের যারা আরাকান আর্মি আছে এরা মাইন পোতা থেকে শুরু করে নানাবিধ অ্যাক্টিভিটিস করছে এবং এরা নিজেদের মতো করেই কিন্তু আসলে একটা সার্কেল ক্রিয়েট করেছে, একটা বিজনেস কি বলে আইডিয়াও যদি বলি স্টার্ট আপ ক্রিয়েট করে ফেলছে। সরি টু সে লাইক দিস, ইয়েস, মানে এই ব্যাপারটা আপনি যেটা বললেন এটা নিয়ে আমিও আসলে একটু ঘাটাঘাটি করে দেখেছিলাম যে মাইনের মধ্যে থেকেও আসলে সেফ প্যাসেজ আছে, দে হ্যাভ দিস সেফ প্যাসেজ ফর দ্য রোহিঙ্গাস। ট্রেডিং পিপলস লাইভস ফর মানি, এক্স্যাক্টলি, ঠিক আছে। অ্যান্ড এই ইস্যুটা যে শুধু রোহিঙ্গাদেরকে করতেছে তাই না, এফেক্ট করতেছে তাই না, এটা আমাদেরকেও এফেক্ট করতেছে। কিভাবে আমি একটু তোমার সময় নিচ্ছি বুঝিয়ে বলার জন্য। ধরুন বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার রহিম আলী, তার বয়স 40, তার দুটো ছেলে আছে। তিনি হচ্ছেন জঙ্গলে কাঠ কাটতে যান, যেটা তার পূর্বপুরুষের পেশা। তিনি হচ্ছে গত বছর কাঠ কাটতে গেলেন, গিয়ে হচ্ছে পা হারাই ফেললেন, একটা পা মাইনে উড়ে গেল। তারপরে এখন তার চিকিৎসার খরচ মেটানোর জন্য তার 2 ছেলে প্রতিদিন সেই একই জঙ্গলে গাছ কাটতে যায়, ঠিক আছে। সো এটার ইফেক্টটা কিন্তু জেনারেশনাল ইফেক্ট। এই দুটো ছেলের কিন্তু এখন স্কুলে থাকার কথা, অবশ্যই দুটো ছেলে গাছ কাটতে যাচ্ছে এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলি জীবনের ঝুঁকিটা কিভাবে আসছে, সেটা হচ্ছে গত বছর ICBL ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন, যারা এটা করে তাদের হচ্ছে ল্যান্ডমাইন মনিটর 2025-এ মায়ানমারকে ল্যান্ডমাইনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসাবে ঘোষণা করেছে। এবং এছাড়াও মায়ানমারে গত বছর হচ্ছে 2000-এর বেশি মানুষ মারা গিয়েছে ল্যান্ডমাইনে। বাংলাদেশে মারা যায়নি কি? বাংলাদেশে রিপোর্ট অনুযায়ী, ICBL এর ল্যান্ডমাইন মনিটর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে গত বছর বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে, যেটা সূত্র দিয়ে বলেছে, 24 জনের বেশি লোক হতাহত হয়েছেন। এবং ডক্টরস উইদাউট বর্ডার নামে একটি বিশ্ববিখ্যাত এনজিও বাংলাদেশে কাজ করছেন, তারা হচ্ছে তাদের একটি বলেছেন, সংবাদ সম্মেলনে গত বছর আগস্টেই বলেছেন যে গত বছর আগস্ট পর্যন্ত বা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 28টা বিচ্ছিন্ন ঘটনায় 32 জন লোক হতাহত হয়েছেন, ঠিক আছে, যার মধ্যে কিন্তু একজন বিজিবি সদস্য ছিল যিনি গত বছর এই জিনিসটা আসলে নজরে আসার পর কিছুটা টনক নড়েছিল, কিন্তু আলটিমেটলি ফলাফল কি হয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পাইনি। ফলাফলের দিকে আসলে এখানে কয়েকটা বিষয় আছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি হচ্ছে বর্ডারে কিন্তু নিয়মিতই মাইন সংক্রান্ত সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। এনজিওগুলা খুব একটা এদিকে নজর দিচ্ছে বলে আমার মনে হয় না, কারণ রোহিঙ্গাদের ইনফ্লাক্স নিয়ে তাদের ব্যস্ত থাকতে হচ্ছে। বাট আমার মনে হয় যে সরকারের কাছে আমি জানাবো জেনজির প্রতিনিধি হিসাবে, টেকনিক্যালি যেহেতু আমি জেনজি, সো সরকার প্রতিনিধির কাছে জানাবো যে এই ব্যাপারটায় যেন আরো সচেতনতা ক্রিয়েট করা হয়। নিশ্চয়ই আমাদের কাছে ঘটনা অনেক সময় হয় কি আমরা ভাবি যে এটা খুব বিচ্ছিন্ন ঘটনা, কারণ এটা আপনার হচ্ছে সোশ্যালি এফেক্ট করছে না। একজন পার্সনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, হয়তোবা 1 মাস আগে একটা ঘটলো, 6 মাস পরে গিয়ে একজনের ঘটলো, তো সেটাই দাঁড়িয়ে মনে হয় কি যেটা সোশ্যালিতে এফেক্ট করছে না, এটা তো আমার দেশের হচ্ছে টোটাল স্ট্রাকচার আনস্টেবিলিটি নিয়ে আসছে না, বা এটা তো হচ্ছে বিগ স্কেলের প্রবলেম না। এরকম অনেক জিনিস ভাবি, কিন্তু একটা জিনিস আমরা প্রায়শই ভুলে যাই, মানে এটা আমি যদি পার্সোনাল ক্ষেত্রেও বলি যে একটা মানুষ যখন হচ্ছে বিপদগ্রস্ত হচ্ছে, সমস্যা পড়ছে, আপনি যেরকমের জনাব আব্দুর রহিমের কথা বললেন, সো উনি পা হারানোর পরে ওনার 2টা সন্তানের হচ্ছে ওই স্কুল ছেড়ে গিয়ে এখন কাজ করতে হচ্ছে, ওনার কষ্টটাও তো আমাদের বুঝতে হবে, ওনার খারাপ লাগাটা, ওই স্ট্রাগলটাও তো আমাদের বুঝতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে এই স্থল মাইন নিয়ে আসলে অনেক বেশি চর্চা হওয়া উচিত। এবং এর পাশাপাশি আরও একটা জিনিস আমি আজকের এই শোয়ের মাধ্যমে বলতে চাই যে আজকের আপনার হচ্ছে একটা স্লোগান ছিল যে যেটা জানেন না সেটা করবেন না, এবং আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন তথ্যমন্ত্রীও কিন্তু আসলে সেম কথাই বলেছে যে ফ্যাক্ট চেক করে না করে আমরা আসলে অনেক সময় অনেক মিস ইনফরমেশন দিয়ে ফেলি। সো এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, সো দেখা যাবে যে হচ্ছে যারা খুব ট্রেন্ডিংয়ে আছে বা যারা খুব হচ্ছে ফলোয়ার কেন্দ্রিক হচ্ছে নিউজ করে থাকে, তারা কোনো কিছু ফ্যাক্ট চেক না করেই একটা ঘটনা ইনস্ট্যান্ট হচ্ছে ছড়িয়ে দেয়। সো ওইটার যে কত একটা নেগেটিভ ইফেক্ট পড়ে ওই জিনিসটা আমরা আসলে খেয়াল করি না।
তো এ ব্যাপারে আমরা আরও কথা বলবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। আমাদের এ বিষয়ে আজকে আরও বিস্তারিত কথা হবে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আসলে ল্যান্ড মাইনের সচেতনতা নিয়ে কথা বলছিলাম। এই আজকের যে দিবসটা আছে সেই দিবসটা নিয়ে একটা মিসকনসেপশন নিয়ে কথা বলছিলাম, এবং পাশাপাশি আরেকটা জিনিস আমার মাথায় আসলো, বাংলাদেশে খনিজ সম্পদের ভবিষ্যৎ। মানে আসলে যারা আসলে ভুল করে ছেপেছে, সো তাদের ওই আইডিয়া থেকেই যদি বলতে চাই যে বাংলাদেশের বর্তমানে খনিজ সম্পদের ভবিষ্যৎ কি। কারণ বিশ্বকেন্দ্রিক যদি আমরা আলোচনা করি, আমরা কিন্তু আসলে যে কোনো ধরনের ডিজাস্টারের কেন্দ্রবিন্দুতে অলওয়েজ পড়ে যাই। তো সেই জায়গা থেকে বাংলাদেশের খনিজ সম্পদের উপর আসলে আমরা কতটুকু ডিপেন্ডেবল হতে পারি, বা আমাদের কি কি অ্যাক্টিভিটিস আসলে করা উচিত? হোয়াট ডু ইউ থিঙ্ক অন দিস? নাইস কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। সো আমরা বর্তমানে একটি জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার হচ্ছে অ্যান্ড করোনা ভাইরাসের পরবর্তীকালীন সময় থেকে আমরা হচ্ছে জ্বালানি আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছি, যার ফলে আমাদের জ্বালানি বাড়তেছে। এবং জ্বালানি সংকটটা কিন্তু শুধু জ্বালানি সংকট না, এর সাথে পুরো অর্থনীতি জড়িত। মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, সরকারকে টাকা ছাপাতে হচ্ছে বেশি, ভর্তুকির পরিমাণ দিতে হচ্ছে বেশি, এন্ড আমাদের রিজার্ভ মানে টোটাল ইকোনমিটাই আসলে এটার উপর ডিপেন্ড করছে, টোটাল ইকোনমি। এক্স্যাক্টলি। সো ইন দিস কেস আমি বলতে পারি যে একজন ভূগোলের শিক্ষার্থী হিসাবে আমি বলতে পারি, বাংলাদেশে হচ্ছে আমাদের জ্বালানির ভবিষ্যৎ অবশ্যই আমাদের নবায়নযোগ্য অথবা রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। আমাদের গত সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, যেটা ইন্ডিজেনাস আমাদের, সেটা হচ্ছে বন্ধ করে দেয়া। বড়পুকুরিয়া ছাড়া হচ্ছে বেসিক্যালি আরও অনেকগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, যেগুলো হচ্ছে অফ করে দেওয়া হয়েছে, কারণ আমরা হচ্ছে প্যারিস চুক্তির একজন সিগনেটরি, সেই হিসাবে করতে হয়েছে। এছাড়াও হচ্ছে COP26-এ বাংলাদেশ প্রতিজ্ঞা করে এসেছে যে 2030 সালের মধ্যে 81.85% হচ্ছে কার্বন নিঃসরণ বাংলাদেশ কমাবে। সো এই কাজগুলো করতে গিয়ে আমরা হচ্ছে আমাদের যেই 300 টন যেই আছে কয়লা আছে, 300 মিলিয়ন টন যে কয়লা আছে, সেটা হচ্ছে উত্তোলনের দিকে আমরা যেতে পারছি না, যেহেতু আমরা পরিবেশ ইয়াগুলো সিগনেটরি। সো আমাদেরকে অবশ্যই হচ্ছে রিনিউয়েবলের দিকে যেতে হবে। অ্যান্ড মজার একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশ হচ্ছে সানলাইট গ্রহণের দিক দিয়ে বিশ্বের 3য় দেশ। ওকে, সো বাংলাদেশের অবস্থান ভৌগোলিক কারণে, জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 3য় দেশ যে হচ্ছে এত বেশি সানলাইট পেয়ে থাকে, অথচ আমরা কিন্তু রিনিউয়েবল অথবা সোলারের দিকে যেতে পারি না। আমরা হচ্ছে সোলার এক্স্যাক্টলি, মানে ওই অর্থে আমরা কাজেই খাটাতে পারছি না। হ্যাঁ, মানে হচ্ছে আমরা আসলে হচ্ছে কয়লাটার ব্যবহার করতে পারি, কিন্তু হ্যাঁ পাশাপাশি কার্বন নিঃসরণের দিকটাও আমাদের নজরে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, সানলাইটের যে কথাটা আপনি বলেন, আই রিয়েলি ডিডন্ট নো অ্যাবাউট দ্যাট, যে আমরা হচ্ছে 3য় দেশ। সো এই যে আমরা হচ্ছে সোলার প্যানেল কেন্দ্রিক বা সোলার কেন্দ্রিক যদি হচ্ছে এনার্জির দিকে যেতে পারি, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমি যদি একটা ডেমনস্ট্রেশন আপনার কাছে চাই খুব সংক্ষেপে, কী রকমের হতে পারে সেটা? ওয়েল, প্রথমেই আমাদের হচ্ছে নীতিমালা তৈরি করা লাগবে, অ্যান্ড আমাদের নীতিমালা কিন্তু আছে অলরেডি, কিন্তু আমাদের হচ্ছে বাস্তবায়নটা নেই। ঢাকা শহরে হচ্ছে রুফ সোলার নিয়ে হচ্ছে সরকার নীতিমালা করেছিল, যে যার জন্য বাড়ির মালিকদের হচ্ছে আপনার ট্যাক্স থেকে রেয়াত দেওয়া হচ্ছিল, যে আপনার ইয়াতে যদি সোলার থাকে তাহলে ট্যাক্স ছাড় পাবে। কিন্তু এই জিনিসটা হচ্ছে প্রপার ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে কখনোই হয়নি। সো আমাদের হচ্ছে সোলার বুমের দিকে, those become like a fancy ideas, রাইট, চিপ চাইনিজ সোলার। আমরা এই জায়গায় হচ্ছে পাকিস্তানের দিকে তাকাতে পারি। হ্যাঁ, পাকিস্তান হচ্ছে এনার্জি ক্রাইসিসের কারণে ওয়ার্ল্ডে এত ফাস্ট হচ্ছে সোলারে ট্রান্সমিট করে ফেলছে, অ্যান্ড ওদের হচ্ছে অ্যারাউন্ড আই গেস 20% অ্যারাউন্ড হচ্ছে অ্যান্ড মোরও হইতে পারে সোলার থেকে আসে। অ্যান্ড আমরা হচ্ছে পাকিস্তান মডেলে আগাইতে পারি এই ক্ষেত্রে সোলারটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের দেশে। আচ্ছা, চিপ চাইনিজ সোলার টেকনোলজি ইজিলি ইয়া করা যায়। ওকে, আই মিন Pakistanis are doing good in that sense. They are doing good, yeah. ওকে, আমরা তো আসলে হচ্ছে এই ব্যাপারে অনেক কথা বললাম। সো আমি যদি পার্সোনাল আপনার ব্যাপারে হচ্ছে কিছু জানতে চাই, সেক্ষেত্রে আপনি একজন মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের গর্বিত বিজয়ী। সো ইউ ডিড গুড অ্যান্ড দেন অন দিস অ্যাওয়ার্ড। সো এইটার ব্যাপারে আমাদের একটু কিছু জানাবেন। That was a few years ago, so you don't have to mention it, but it was arranged by the Daily Star.
ডেইলি স্টার, ওকে। সো আপনার আসলে সেক্টরটা কোনটা ছিল? I'm from geography and environment Okay. background and মাস্টার্সে আমি গিয়ে হচ্ছে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এর দিকেই চলে গিয়েছি। আচ্ছা আচ্ছা। মাহবুব, বর্তমান সময় দাঁড়িয়ে অনেক বিষয় নিয়ে আসলে হচ্ছে মিসকনসেপশনের মধ্যে থাকি। তথ্য নিয়ে আমাদের হচ্ছে অনেক ধরনের হচ্ছে কি বলবো যে হচ্ছে আমরা কোনো একটা জিনিস যাচাই বাছাই না করে সেটা নিয়ে রিয়্যাক্ট করে ফেলতেছি। আজকে যেহেতু আসলে মেইন ফোকাস ছিল আমাদের এই মিস ইনফরমেশন নিয়ে কথা বলার জন্য, কিন্তু এটা একটু ড্রামাটিক ওয়েতে প্রেজেন্ট করা হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেই মিডিয়াতে হচ্ছে যে ইনফরমেশনগুলো যাচ্ছে বা যারাই এই জিনিসগুলো দিচ্ছে, তো ইনফরমেশনগুলো আসলে কিভাবে গ্রহণ করা উচিত আমাদের? আমরা যদি হচ্ছে কোনো প্রকার ইনফরমেশন পেয়ে যাই, দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখি না যে আমরা প্রায় সময় দেখি যে ব্যক্তিগত ক্লাসের কারণে, আমি একদম যদি ব্যক্তিকেন্দ্রিক বলি, অনেক সময় দেখা যায় যে আমি যদি একদম হচ্ছে দিস ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, অনেক সময় দেখা যায় যে সনাতন ধর্মের কেউ একজন হচ্ছে আমাদের হচ্ছে রিলিজিয়াস অ্যাসপেক্টে আপনার হচ্ছে খুব সেন্সিটিভ কিছু একটা বলে ফেললো এবং সেটার শিকার ওই কথার উপর ভিত্তি করে আপনার হচ্ছে তার উপর আক্রমণও হলো এবং অনেক বাজে কিছু হয়ে যায়। কিন্তু যখন এই জিনিসটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, এই জিনিসটা নিয়ে যখন কথা হচ্ছে বা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যখন এটা নিয়ে ডিসকাস করছে, তখন গিয়ে কিন্তু দেখা যায় যে ওই ভদ্রলোক কিংবা ওই ভদ্রমহিলা বা ওই ইন্ডিভিজুয়াল এই ব্যাপারে কোনো কথাই বলে নাই, শুধুমাত্র ব্যক্তিগত ক্লাসের কারণে তার উপরে গিয়ে অ্যাটাক করা হয়। আমি যদি বলি রিসেন্ট টাইমে এই যে ময়মনসিংহের দীপু দাস, যাকে নিয়ে আপনার হচ্ছে এরকম একটা ঘটনা হয়ে গেল এবং আমাদের একটা ব্যাড ইম্পোজার হয়ে গেল পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সো এই ব্যাপারটা নিয়ে আমি আসলে ডিসকাস করতে যাচ্ছি, বাট রাইট নাও মাই প্রডিউসার ইজ সেইং আই হ্যাভ টু টেক এ ব্রেক। সো আমরা একটা ব্রেক নিয়ে আসি, ব্রেকের পর আমরা এই ব্যাপারে একটু কথা বলবো। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে স্বাগত আরও একবার। আমরা বিরতিতে যাওয়ার আগে মিস ইনফরমেশন নিয়ে কথা হচ্ছিল, তো সেই ব্যাপারে আমরাই আসলে মাহবুবের কাছে জানতে চাচ্ছি। মাহবুব, মিস ইনফরমেশন আসলে আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের জন্য কত বড় ক্ষতির কারণ, এটা আপনার কি মনে হয়? ওয়েল, সামাজিক অপক্ষয়ের এটা অন্যতম একটা বড় ইস্যু। এখন উই হ্যাভ টু বি মোর কনসিয়াস আমরা কোনো কিছু শেয়ার করার আগে, হ্যাঁ, অ্যান্ড এই জন্য হচ্ছে সাইবার অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। অ্যান্ড সাইবার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সরকার এবং এনজিওগুলোকে হচ্ছে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে উই ক্যান ডু সেমিনার করা যেতে পারে। হ্যাঁ, ট্রেন পিপল। দেয়ার এআই ভিডিওসগুলো এত বেশি রিয়েলিস্টিক, মানুষজন বুঝতেই পারে না যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। হ্যাঁ, এন্ড কোনটা সঠিক এবং কোনটা ভুল, এটা যাতে মানুষ বুঝতে পারে, এটা মানুষকে শিখাতে হবে ট্রেনিং এর মাধ্যমে, সচেতনতা তৈরির মাধ্যমে। সো এইভাবেই হচ্ছে আমরা মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন দুটোর মধ্যে স্লাইট ডিফারেন্স আছে, সেটা অ্যাড্রেস করতে পারি ইস্যুগুলো। সো আমরা আসলে তো আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো আপনার সাথে। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে নগরায়ন। আমাদের যে বর্তমান সময়ে দাঁড়িয়ে নগরায়নের যে অবস্থা, আমাদের পরিবেশের যে অবস্থা, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কতটুকু থ্রেটের মধ্যে আছি, আমরা মানে কতটুকু কি করতে পারি, আপনার কি মনে হয় অ্যাজ ইউ আর স্টুডেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, স্পেশালাইজড ইন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং? এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মেগা সিটিজ অফ দিস ওয়ার্ল্ড, ঠিক আছে? অ্যান্ড ঢাকা শহর আমরা যদি অ্যাগেন ইফ উই হ্যাড আ ম্যাপ, আমি দেখাইতে পারতাম ঢাকা শহর সেই ছোট্ট সদরঘাটের ওই থেকে আমরা ঢাকা শহর এখন কত বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, অ্যান্ড বাড়তেছে। আমাদের কিন্তু সাউথে বাড়ার জায়গা নেই, সাউথ হচ্ছে আমাদের ব্লক। সো উই হ্যাভ টু গো নর্থ। এই কারণে উত্তরা, গাজীপুর, টঙ্গী ওইদিকে যাচ্ছে, অ্যান্ড আরবান ফ্রিঞ্জ এরিয়াগুলো আরবান এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে নিয়মিত। সো মজার ব্যাপার হচ্ছে, যেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, ঢাকা পলিউশনের দিক দিয়েও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিটিজ। হ্যাঁ, বায়ু দূষণে ঢাকা প্রায়ই হাই থাকে। অ্যান্ড নতুন একটা সমস্যা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আরবান হিট আইল্যান্ড। হ্যাঁ, এসি ব্যবহার অথবা অতিরিক্ত তাপমাত্রার কারণে হচ্ছে হিটগুলা ট্র্যাপ হয়ে যাচ্ছে ইন পকেটস অফ আরবান স্পেসেস, যেখানে হচ্ছে মানে অনেক বেশি গরম হচ্ছে। অ্যান্ড এটা অনেক ধরনের ইমপ্লিকেশন আছে, মাল্টিফেসেটস ইমপ্লিকেশনস অফ দিস থিং। সো নগর পরিকল্পনায় আমরা অনেক পিছিয়ে পড়েছি। ঢাকা পৃথিবীর ইউনিক একটা শহর, যেটা হচ্ছে চারপাশে হচ্ছে নদী দ্বারা বেষ্টিত। আই থিঙ্ক স্ক্যান্ডিনেভিয়ান দুই একটা কান্ট্রির শহর ছাড়া পৃথিবীতে এমন রাজধানী শহর বিরল, যেটা চারপাশটা এভাবে নদী বেষ্টিত এবং যা হচ্ছে প্লেইন ল্যান্ড। ঢাকা একটা প্লেইন ল্যান্ড। হ্যাঁ,
বাট আমরা হচ্ছে আমাদের নদীগুলো ধ্বংস করেছি, আমরা হচ্ছে আমাদের খালগুলো ধ্বংস করেছি। ঢাকা শহরের ইভেন কিছু দূরেই আমরা পান্থপথ, এখান থেকে একটু পরেই পান্থপথ আছে। পান্থপথ বেসিক্যালি একটা খাল ছিল, এই খালকে হচ্ছে বক্স কালভার্ট দিয়ে এটার উপরে করা হয়েছে বা রাস্তা করা হয়েছে। অ্যান্ড এই রাস্তার কারণে হচ্ছে অনেক বড় একটা ওয়াটারওয়ে আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। নিচে বক্স কালভার্টের নিচে থেকে কিছুদিন আগে ঢাকা সিটি কর্পোরেশন 2 লাখ টন বর্জ্য অপসারণ করেছে। হোয়াট দ্যাট মিনস, ওয়েস্টটা হচ্ছে শক্ত, আপনি এখানে দাঁড়ায় থাকতে পারবেন লিটারেলি। হ্যাঁ, সো নিচে এখন আর কোনো খাল নাই, খালগুলা বিলুপ্ত হয়ে গেছে। আমরা যদি ওয়াটারওয়েজটা ক্রিয়েট করতে পারি, আমরা নগরের দিকে অনেক আগে মানে যেতে পারবো আমরা। নগর পরিকল্পনাবিদদের হচ্ছে অনেক মতামতই আমরা অনেক সময় আসলে শুনে থাকি। তো সেই জায়গা থেকে সরকারি জায়গা থেকে কাজ করবে আশা করি। আর হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আসলে কতটুকু কাজ করা যায় বা সচেতনতার জায়গা কোনগুলো, যে কাজগুলো আসলে আমাদের করা উচিত We have to না? be aware in plastic usage. বাংলাদেশ পৃথিবীর প্রথম দেশ হিসাবে প্লাস্টিক নিষিদ্ধ করছিল। ডু উই নো দিস? আমরা জানি এটা? হ্যাঁ, এটা মানে মনে হয় যে আসলে আমাদের দেশে প্লাস্টিক নিষিদ্ধ, ইন্টিগ্রেশন আছে কোথাও? একেবারেই না। একেবারেই নেই। দোজ আর দ্য ফ্যান্সি আইডিয়াস যেটা Right. বলছিলাম, আমাদেরকে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সো ফর এক্সাম্পল পান্থপথ সড়ক আজকে উঠাই দিয়ে ওখানে হচ্ছে নতুন করে খাল হয়ে গেল, বাট যে 2 লাখ টন বর্জ্য আসে এটা তো আমরা ফালাই, অবশ্যই। রাইট? সো আমরা যদি প্লাস্টিক অপসারণ, প্লাস্টিক ব্যবহার না কমাইতে পারি, আমরা যদি পলিথিনের ইউজেজ কমাইতে না পারি, বোতল ইউজেজ কমাইতে না পারি, তারপর হচ্ছে নদীগুলাকে খালগুলাকে হচ্ছে রাজধানী উন্নয়ন ঠিক রাখতে না কর্তৃপক্ষ, পারি, তাহলে আসলে রাজধানী লাভ হবে না। উন্নয়ন কর্তৃপক্ষের অনেক সময় ডেফিনেটলি হচ্ছে যে জিনিসটা হয় যে আপনি কোনো কিছু একটা বাড়ি করতে গেলে আপনার নকশা পাস করাতে হয় এবং অনেক ধরনের কাজ আছে। তো সেই জায়গায় আমি শুধুমাত্র একটা জায়গায় দেখেছি যে জায়গায় হচ্ছে একদম নিয়ম মেনে প্রপারলি আপনার হচ্ছে আসলে নকশা মেনে করানো হয় কাজ, সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের এরিয়াটাতে। সো নিকুঞ্জ বা ওই দিকটায় যদি যাই সেক্ষেত্রে দেখা যাবে যে একটা বিল্ডিং আসলে কততল পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারবে। এছাড়া কি বাদবাকি জায়গায় কোনো ধরনের আসলে এই নিয়মকানুন ইমপ্লিমেন্টেশন আপনি দেখতে পান? বা আমি যদি আমাদের হচ্ছে সবথেকে ল্যাভিশ এরিয়া যদি বলতে চাই বাংলাদেশে দাঁড়িয়ে, গুলশানে অনেক সময় দেখা যায় যে গ্লাস হাউস আছে। সো এই গ্লাস হাউসও কিন্তু আমি যতটুকু আসলে জানি বা যতটুকু রিসার্চ করে পেয়েছি যে এইটা থেকে যে হিটটা জেনারেট হয় Heat এটাও trap কিন্তু হচ্ছে। আসলে পরিবেশের জন্য ভয়াবহ রকমের ক্ষতিকর। আপনি যে বললেন হিট ট্র্যাপ, এরকমই কিন্তু হচ্ছে, রাইট? রাইট। সো আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা যদি এগোতে চাই, তো কোন কোন জিনিসগুলো আর হচ্ছে আমরা মাথায় রাখতে পারি যে আমাদের এই যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের আসলে সামার সিজন এখন আসলে 12 মাসের আসলে 11 মাসই ধরতে গেলে সামার সিজনই থাকছে। সো আমাদের ঋতু বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, আমাদের ওই সক্ষমতার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে শহরকে, ঢাকা শহরকে যদি বাসযোগ্য করতে চাই, আপনার হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের বাইরে গিয়ে আর কি কি আছে? Well, we have to implement our policies in the right way. Okay. We have to create awareness in ব্যক্তি পর্যায়েও, এবং সেটা হচ্ছে অবশ্যই সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে তো অবশ্যই করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের আসলে আমি বারাক ওবামার একটা উক্তি আনতে চাই এখানে। We are the first generation to feel the impact of climate change, but we will be the last generation to face it. এক্স্যাক্টলি। মানে ক্যান ইউ ইমাজিন যে এটার ইমপ্লিকেশন কত দূর হতে পারে, কত দূর পর্যন্ত হতে পারে? ক্লাইমেট চেঞ্জ এমন ভাবে করে দিচ্ছে আমাদের ঢাকা শহরের তাপমাত্রা, আমরা যারা ঢাকার বাসিন্দা তারা দেখলেই এটা বুঝতে পারি যে ঢাকা শহরের তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এক্স্যাক্টলি। ওকে, সো গোয়িং ফরওয়ার্ড আমাদের হচ্ছে প্রপার প্ল্যানের ইমপ্লিমেন্টেশন করতে হবে। Exactly, উই হ্যাভ গুড শুধুমাত্র- প্ল্যানস, আমাদের প্ল্যান কিন্তু ভালো আছে, জাস্ট ইমপ্লিমেন্টেশনে আমরা হচ্ছে কিছু পিছিয়ে পড়েছি। মানে বেশ সময় চ্যালেঞ্জের ফেস করা যায়। Right. মাহবুব আরিফিন, আমাদের আসলে হচ্ছে আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমাদের কথা হচ্ছিল, এই বিষয়টি আসলে অনেক কথা বলা যেত, কিন্তু সময় স্বল্পতার জন্য আর দীর্ঘায়িত করতে পারছি না আমাদের আজকের এই কনভারসেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকা আসলে একটা বাসযোগ্য শহর হোক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া। ঢাকার বাতাস আর দূষিত না থাকুক, এই জিনিসটার আমরা তো অনেক বিষয় আসলে প্রতিবাদ জানাই, আমরা আসলে অনেক বিষয় নিয়েই ভাবি এবং স্পেশালি জেনজির আসলে অনেক বিষয় নিয়েই সোচ্চার হয়। তো সঠিকভাবে এইটা নিয়ে যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি তাহলে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ।
দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আজ আমরা কথা বললাম ল্যান্ড মাইন নিয়ে, তথ্য এবং অপতথ্য নিয়ে, এবং হচ্ছে আমাদের নাগরিক জীবনের নানাবিধ সমস্যা নিয়ে। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মতামতের উপর ভিত্তি করে। তো দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।